পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ৬০। ধীর পায়ে দীপ্রর ঘরে প্রবেশ করল কুহু। রাত্রিপর বলে যাওয়া কথাতে ভেতরটা কেমন করে চলেছে। ও শুকনো একটি ঢোক গিলল। এসেছিস? শুধালো দীপ্র। কুহু জবাব দিল না। ও দেখল দীপ্র নিজের শরীরে থাকা ব্লেজার খুলে রাখছে। এরপর শার্টটাও খুলে ফেলল। এটা দেখে কুহুর চোখ দুটো হলো বড় বড়। ও দ্রুত পেছন ঘুরে ফেলল। এদিকে আয়, দীপ্র ডাকলো। তবে কুহু নড়ল না। চোখ দুটো তখনও বড় হয়ে আছে। কিরে, এদিকে আয়। ঘাড় ফিরিয়ে চাইল কুহু। উন্মুক্ত শরীরে দীপ্রকে দেখা মাত্রই কুহুর বুকের ভেতর কেমন ধিম ধিম করে উঠল। ধীর পায়ে এগোলো। শুকনো ঢোক গিলে বলল, জি। কুহুর কণ্ঠ ওর তাকানো শ্বাসের গতি খেয়াল করল দীপ্র। কয়েক সেকেন্ডে মেয়েটির অবস্থা বুঝে ঠোঁট কামড়ে হাসল। অত দূরে কেন? কাছে আয়। কাছে আয়, তবে দীপ্র ভাই চাইছেনটা কি? রাত্রিপর কথাই কি ঠিক? ও শুকনো ঢোক গিলল। কিরে? জি, কাছে আসতে বললাম তো। কাছে কেন? কাছে কেন বুঝিসনি? এবার গলা শুকিয়ে এলো মেয়েটির। দীপ্র নিজেও উঠে এলো। বলিষ্ঠ দেহের দীপ্রর বুকখানা দৃশ্যমান হলো কুহুর চোখ বরাবর। ও সঙ্গে সঙ্গে দৃষ্টি ঘুরিয়ে নিতেই দুষ্ট হাসল দীপ্র। কানের কাছে এসে ফিসফিস করে বলল, এখনই লজ্জা পাচ্ছিস তুই? তবে ওর পুরো কথা হওয়ার আগেই খানিকটা দূরে সরে গেল কুহু। বলল, লজ্জা কেন পাবো? পাচ্ছিস না? না, একদমই না। আত্মবিশ্বাসের সুর। অথচ কুহু তো জানে ওর বুকের ভেতর আত্মা আর বিশ্বাসের ছিটেটুকুও আর বেঁচে নেই। দীপ্র আবারও এগোলো। দূরত্ব কমালো। গভীরভাবে কুহু বলে ডাকতেই কুহুর ভেতরটা আনচান করে উঠল। হেসে ফেলল দীপ্র। ঘাড় ব্যথা করছে, একটু মালিশ করে দিবি প্লিজ? কুহু বিস্মিত হয়ে চাইল। এই ব্যাপার নিয়ে এত ভনিতা কেন করতে হবে? কুহু দাঁতে দাঁত চেপে মালিশ নিয়ে এলো। দীপ্র আরাম করে বসে বলল, এখানে। কুহু মালিশ নিয়ে দীপ্রর ঘাড়ে স্পর্শ করতে গিয়ে বুঝলো বুকের ভেতরটা কেমন করছে। দীপ্র হেসে বলল, ভয় পেয়ে গিয়েছিলি? ভয় কেন পাবো? এটা ভেবে যদি কিছু করি? মোটেও না, আমি ভয়টাই পাই না। খুব বোঝা গেছে। আপনি তো সবসময় বেশিই বোঝেন। বলে মালিশ নিয়ে পুরুষটির ঘাড়ে হাত ছোঁয়ালো। কুহুর নরম হাতখানা দীপ্রর ঘাড়ে আসা মাত্রই দীপ্ল বুঝলো তার ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। মনের ভেতর আন্দোলন শুরু হয়েছে। ও ফোঁস করে দম ফেলল। আর লাগবে না। কেন? দিলামই তো না। যতটুকু দিয়েছিস তাতেই জান যাওয়ার মতন অবস্থা। কুহু কথার মানে বুঝলো না। তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। দীপ্র উঠে গিয়ে ঘাড় নাড়ালো। শার্টখানা গায়ে জড়াতে জড়াতে বলল, বেশি সময় এখানে থাকিস না কুহু। মন আর মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে। মন জিতে গেলে প্রলয় নামতে পারে। ববিতা মাত্রই ফিরেছেন। তাকে দেখেই এগিয়ে এলেন জেবা। হেসে বললেন, চা আনি? আমি বানাচ্ছি আপা। মাত্রই এসেছো, আবার যাবে? আমি আনি, তুমি হাত মুখ ধুয়ে আসো, গল্প করব। ববিতা হেসে চলে গেলেন। জেবা গিয়ে চা বানালেন। সাথে নিল চানাচুর মাখা। ঘরে প্রবেশ করতে করতে জেবা বললেন, ববিতা, হলো তোমার? এই তো আপা, বলে বাথরুম থেকে এলেন তিনি। চা নামাতে সাহায্য করলেন ববিতা। মুখে বললেন, কষ্ট করে ঘরে আনার দরকার ছিল না আপা, আমিই যেতাম। ভাবলাম তোমার ঘরেই আসি, এখানেই গল্প হবে। তাহলে ভালোই হবে। ও মা, চায়ের সাথে দেখি চানাচুর মাখাও আছে। হ্যাঁ, তুমি তো পছন্দ করো। এটাও মনে রেখেছো আপা? জেবা হাসলেন। ববিতার বাহু স্পর্শ করে বললেন, এককালে একসাথে সংসার করেছি ববিতা। কত সুখ দুঃখ ভাগ করেছি, আলাপ করেছি। তারপর দীর্ঘ বিচ্ছেদ। মাঝে মাঝে আফসোস লাগে। একটা ভালো জীবনের আশায় সুন্দর সময়, মানুষজন হারিয়েছি। ববিতার চোখের দৃষ্টি নত রেখেছিল। এবার তা ওঠালেন। হালকা হাসি রেখে বললেন, সময় আমাদের জন্য শিক্ষা আপা। তাছাড়া তোমরা তখন তোমাদের দৃষ্টিকোণ থেকে ঠিক ছিলে। এত দৈন্যতা চলে এসেছিল, কষ্ট সহ্য করে থাকাটা মুশকিল ছিল। তুমি তো সব সয়ে গিয়েছিল ববিতা। তুমি তো পেরেছ। আমার দুঃখ তো এখনো চলছে আপা। তুমি সাহসী, সামলে উঠতে পারবে। তাই যেন হয় আপা, তাই যেন হয়। মেয়ে দুটোর সুন্দর সংসার দেখে আমি একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চাই। পারবে, অবশ্যই পারবে তুমি। কণা তো এখনো ছোট। তবু কি ওর বিষয় নিয়ে কিছু ভাবতে চাইছ? ববিতা কিছু বলার পূর্বেই ঘরে প্রবেশ হলো কণার। পায়ের শব্দে তাকালো দুজনেই। জেবা হেসে বললেন, কণা, এদিকে আয় মা। জি চাচি। মেয়েটির চোখ মুখ অন্ধকার, যেন ভীষণ কষ্টে আছে। জেবা বললেন, ভালো আছিস মা? তোকে তো দেখেই না আজকাল। পড়াশোনা নিয়ে ঘরেই থাকি বড় চাচি। যাক, তাহলে ভালো, মন দিয়ে পড়বি। আচ্ছা, আমি তাহলে উঠি। বলে জেবা উঠলেন। ববিতা বললেন, আপা চলে যাচ্ছ এখনই যে? পরে আবারও আসবো ববিতা।
কণাকে দেখো, আমারও একটু কাজ আছে, বলেই তিনি প্রস্থান করলেন। চাচি চলে যেতেই কণা বলল, আমাকে একটু ভাত মাখিয়ে খাইয়ে দেবে মা? মেয়ের এই কথায় ববিতা ভ্রু কুঞ্চিত করলেন, বসা থেকে উঠে দাঁড়ালেন। কণার শরীরটা কাঁপছে বোধ হয়। ববিতা বাহু স্পর্শ করতেই কেঁপে উঠলেন, জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। রাতে কণার জ্বর বেড়ে গেল আরো বেশি। রাত্রে এসে বসলো চিন্তিত মুখে। মেয়েটি সন্ধ্যা অবধি তার সাথে ছিল, অথচ একবারও বলেনি শরীর খারাপ লাগছে। কখন জ্বর এলো জানতেও পারলাম না। সাথে ছিল চুপচাপ দেখে ভাবলাম হয়তো পড়াশোনা নিয়ে চিন্তিত, কিন্তু কি থেকে কি হয়ে গেল জানালোও না। কুহর ঠিক পাশেই বসা, মা জলপট্টি দিতে বলেছেন, সেটাই করে চলেছ। দীপ্রভাই আবার বের হয়েছেন। রাত্রি বলল, এই কুহু, দীপ্রভাইকে একটা কল কর না, বল ঔষধ নিয়ে আসতে, বাসায় ঔষধ অবধি নেই। আচ্ছা, আমি দেখছি, বলে কুহু বের হয়ে গেল। কণার চোখ মুখ শুকিয়ে আছে। রাত্রি শুধালো, চাচি বলল ভাত নাকি খেতে পারিসনি? অন্য কিছু খাবি? স্যুপ খাবি? একটু খেয়ে দেখ, ভালো লাগবে, আমি বানিয়ে আনি বরং। কুহু এখনই চলে আসবে, বলে রাত্রিও চলে গেল। ও চলে যেতেই কণা নিজের ফোনখানা বের করলো। শরীর ও মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। ও রাগিবের নাম্বারখানা সবার আগে ব্লক করে দিল। ঔষধ নিয়ে এসেছে দীপ্র। কুহু আর রাত্রির পাশে বসা। সামান্য স্যুপ মুখে তুলতে পেরেছে মেয়েটি। দীপ্র বিছানায় বসে কণার মাথায় হাত রাখলো। এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে ভাইয়া, অল্প একটু স্যুপ খেতে পেরেছ, বলল রাত্রি। দীপ্র কুহুকে বলল, পানি নিয়ে আয়, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কণা ওষুধ খেয়ে সবে শুতে যাচ্ছিল, তখনই ওর চোখ গেল দরজাতে। ছোট ছোট হাত দরজা ধরে দাঁড়িয়ে আছে। ওর মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো কুঞ্জ। কুঞ্জ ডাক পেয়ে নড়ে চড়ে উঠল। সবার নজর ওর দিকে এগিয়ে গিয়েছে। দীপ্র ডাকলো, কুঞ্জ ভেতরে আয়। বাইরে কেন? ছোট ছোট পায়ে এগিয়ে এলো কুঞ্জ। ওর মাঝে অস্বস্তি দেখা যাচ্ছে। কুহু বলল, দূরে কেন, এদিকে আয়। না, আমি এমনি এসেছি কুহুপো, আমি চাই, বলেই চলে যেতে নিচ্ছিল। দীপ্র ডেকে উঠল। কুঞ্জ থামলো, পেছন ফিরে দেখলো দীপ্র ভাই দাঁড়িয়ে। কিছু হয়েছে কুঞ্জ? মনটা এমন কেন? কিছু হয়নি ভাইয়া। দীপ্র যেন সবটা বুঝেই ফেলল। কুঞ্জর হাতখানা ধরে বিছানার কাছে আনলো, বলল, কণাকে দেখতে এসেছিলি? কুঞ্জ কি বলবে বুঝলো না, তাকিয়ে রইল কণার মুখের দিকে। বড় আদরে কণা আপু, তাকে যে ও ভীষণ ভালোবাসে, অথচ মায়ের করা নিষেধাজ্ঞা রয়েছে ওদের সাথে যেন না মেশে।